নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। চলে এলাম তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে। সিসি 11 পেপার 5th সেমিস্টার বাংলা অনার্স 2020, 2021, 2022, 2023 এই সমস্ত সালগুলোর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়েছিল ফাইনাল এক্সামে, তার উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই সংগ্রহ করবে, লিখে নেবে, খুব ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেন কটা করলে আশা করছি তোমাদের অনেকটা কাজ এগিয়ে যাবে, সলভ হয়ে যাবে। 15টা শর্ট কোশ্চেনের আমি মনে করি এই কটা যদি করো কমন এসে যাবে। খুব ভালো করে শুনবে আমার কথাগুলো, কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নেবে। অবশ্যই সংগ্রহ করবে, সংগ্রহ করতেই হবে। সংগ্রহ করলে তোমাদের 15টা আশা করছি হয়ে যাবে। এবং আরও কিছু আমি দেবো, এর সঙ্গে আরও কয়েকটা কোশ্চেনও দেবো। এবং এটা যদি তোমরা সবকটা করো, যদি প্রশ্ন কঠিন হয় সেই রকম অনুযায়ী, অর্থাৎ সেটা মনে করে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে শুধু কোশ্চেন দেবো, মানে কঠিন কোশ্চেনগুলো দেবো তোমাদের উত্তর করার জন্য। আমি কিন্তু সবগুলোর উত্তর দেবো না, সবগুলোর উত্তর বলেও দেবো না। তোমরা যদি না পারো কমেন্টস করবে, আমি জানাবো, কমেন্টস আমি বলে দেবো। যদি কোশ্চেন কঠিন হয় সেই জন্য তখন ভিডিওটা করব। কোশ্চেন যদি কঠিন হয় সেটা মনে করে আমি ভিডিওটা দেব, তবে সময় সাপেক্ষ ব্যাপার, যদি সময় পাই। তবে সালের কোশ্চেনগুলো সলভ করো, হয়ে যাবে। আর একটা কথা, সংসারে যারা শুধু দিয়ে গেল, পেল না কিছুই, তাদের কথাই বলতে এসেছি। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি। প্রসঙ্গটা হচ্ছে, তাই বলতে বাধ্য হচ্ছি, কলকাতার বুকে বা যে কোনো জায়গায় অনেক টিচার পড়ায়, কিন্তু সেখানে শর্ট কোশ্চেন দেয় না, 5 নাম্বার দেয় না, কেউ আবার ডিএসি পেপার পড়ায় না, কিন্তু টাকাটা ঠিক হাতিয়ে নেয়। এটা আমি বলতে বাধ্য হচ্ছি একজন টিচার হিসাবে, টাকাটা কিন্তু ঠিক হাতিয়ে নিচ্ছে, কিন্তু ডিএসি পেপার নোটস দেবে না। হলো যে 5 নাম্বারের কোশ্চেন অ্যান্সারগুলো সেগুলো দিচ্ছে না, সেগুলো দেবে না। এবং আমি অনেককে দিয়েওছি, অনেককে হয়তো দিয়েও নি, কারণ সে যে টিচারের কাছে পড়ে তার কাছ থেকে তো নেওয়া উচিত। আমি দিলে ইউটিউবে দেবো, এটাও বলে দিয়েছি। অনেককে কতজনকে দেবে, এবং ডিএসি পেপারও পড়ায় না। সেই সমস্ত টিচারের কাছে যাওয়া তো উচিত নয়, সেই সমস্ত টিচারের কাছে তো পড়তে যাওয়াই উচিত নয়, কিন্তু তারা যাচ্ছে কেন, তারা যাবে কেন? সেই জন্য আমি দিইনি। পশ্চিমবঙ্গের বুকে বাংলা টিচারের অভাব নেই, আমার মতো এরকম কয়েকশো টিচার রয়েছে। তাহলে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো দেবে সমস্ত নোটস দিতে হবে, মোটামুটি সাজেশান ভিত্তিক। আমি কিন্তু সাজেশান ভিত্তিক দিই, তার মানে এই নয় যে সিলেবাসে যা আছে সব দিতে হবে, কারণ একটা ইয়ারে সমস্ত তার ইম্পর্টেন্ট নয়। যেগুলো ইম্পর্টেন্ট সাজেশান ভিত্তিক সেগুলো আমি দিতে বাধ্য, সে ভালো হোক মন্দ হোক, আমার যতটুকু সামর্থ্য। ফলে সেই স্টুডেন্টরা তো ফেল করে যাবে, পাস তো পরের কথা, ভালো রেজাল্ট তো অনেক আকাশ কুসুম কল্পনা। আমি মনে করি সেই সমস্ত টিচারের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। আর ওই সমস্ত টিচারদের আমি মনে করি, যদি সেই সমস্ত টিচাররা এই ভিডিওটা দেখে থাকে, তাদের এরকমভাবে চিটিংবাজি করে টাকা নেওয়া উচিত নয়। টাকা নিচ্ছে, নোটস দিচ্ছে না, সেই পেপার পড়াচ্ছে না। তাহলে আমি 20, 21, 22, 23 দিয়ে দিচ্ছি, তোমরা সংগ্রহ করো। তাহলে আমি 2020টা প্রথম দিয়ে দিচ্ছি। 20তে পড়েছিল কি না, হাইকু থেকে। হাইকু কাব্যরূপের উদ্ভব ঘটেছিল কোন দেশে? উত্তর হবে জাপানে। বাংলা ভাষায় রচিত একটি নৃত্যনাট্যের নাম লেখো। নটির পূজা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নটির পূজা। চেতনা প্রবাহ রীতির উপন্যাসের একটি উদাহরণ দাও। চেতনা প্রবাহ রীতি, এটা সত্যনাথ ভাদুড়ির জাগরি হতে পারে। আমি করেছি বুদ্ধদেব বসুর লাল মেঘ, কারণ যেহেতু জাগরি একদম সম্পূর্ণভাবে বিশুদ্ধ খাঁটি রাজনৈতিক উপন্যাস, এবং এটা চেতনা প্রবাহ রীতিও বলা যায়, তাই আমি করেছি লাল মেঘ, বুদ্ধদেব বসুর লাল মেঘ। এবং বিদেশি, অর্থাৎ তোমাদের বলেছি প্রাচ্যের একটা, পাশ্চাত্যের একটা। পাশ্চাত্যের একটা উদাহরণ হবে কি না, ডরোথি রিচার্ডসনের পিলগ্রিমস। ডরোথি রিচার্ডসনের পিলগ্রিমস পাশ্চাত্যের। বাংলা ভাষায় লেখা প্রথম জীবনী সাহিত্য, এটা ভালো করে বোঝো, বাংলা ভাষায় লেখা প্রথম জীবনী সাহিত্য, বাংলা ভাষায় লেখা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। বাংলা ভাষায় লেখা প্রথম জীবনী সাহিত্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। এবং এগুলোকে বলা হয় হ্যাজিওগ্রাফি। সন্থ সাধকদের নিয়ে যে জীবনী সাহিত্য, সেগুলোকে বলা হয় হ্যাজিওগ্রাফি। এবং অন্যান্য আধুনিক যুগে আর কি যাদের নিয়ে রচনা হয়, সেগুলোকে বলা হয় কারো জীবনী অবলম্বনে, তাদেরকে সেগুলো বলা হয় বায়োগ্রাফি। আর পাশ্চাত্যের একটা কি হবে না, জনসনের মনুমেন্টাল। জনসনের মনুমেন্টাল হচ্ছে পাশ্চাত্যের বা বিদেশি জীবনী সাহিত্য। একটি রম্য রচনার উদাহরণ দাও, একটি বাংলা রম্য রচনার উদাহরণ দাও। রম্য রচনার ইংরাজি কি, তার অর্থ এটা অবশ্যই জেনে নেবে। আর পাশ্চাত্যের বা বিদেশি কি হবে, উদাহরণটা হচ্ছে মতেনের ও রিডার। মতেনের ও রিডার। আর প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। আবার পালামৌও হয়, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ কিন্তু রম্য রচনা। যেহেতু ওটা ভ্রমণ সাহিত্যের মধ্যে পড়ছে এবং সার্থক বিশুদ্ধ ভ্রমণ সাহিত্য, তাই আমি আলালের ঘরের দুলালটা নিলাম। এর উদ্ভব হচ্ছে ফ্রান্সে, এবং
পাশ্চাত্যের উদাহরণ হচ্ছে মতেনের ও রিডার। এখন তার অল্টারনেটিভ যেহেতু পড়েছে সেহেতু আমি পালামৌটা নিলাম না। পালামৌ কোন সাহিত্য সংরূপের দৃষ্টান্ত? ভ্রমণ কাহিনীমূলক রচনা, ভ্রমণ সাহিত্য। বাংলা ভাষায় লেখা প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডির নাম কি? কৃষ্ণকুমারী, মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, যেটা নেওয়া হয়েছিল কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকোয়েটিক্স অফ রাজস্থান গ্রন্থ থেকে। পাশ্চাত্যের হবে, ইংরেজি সাহিত্যের হবে জুলিয়াস সিজার, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার। লিমেরিকের অন্তমিলের বিন্যাসটি উল্লেখ করো। লিমেরিকের অন্তমিলের বিন্যাস: প্রথম পংক্তির সঙ্গে দ্বিতীয় পংক্তি এবং পঞ্চম পংক্তি। প্রথম, দ্বিতীয়, পঞ্চম পংক্তির মধ্যে এর অন্তমিল বিন্যাসটা দেখা যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি রোমান্সধর্মী উপন্যাসের নাম লেখো। চন্দ্রশেখর। ছোট গল্পের উদ্দেশ্য ও রচনারীতির সঙ্গে তুলনীয় নাট্য সংরূপ, অর্থাৎ নাটকের সঙ্গে ছোট গল্পের একটা মিল রয়েছে এরকম। আমি উত্তর করেছি সংক্ষেপতা, অর্থাৎ সংক্ষিপ্ত। নাটকে যেমন সংক্ষিপ্ত, ছোট গল্প তেমন সংক্ষিপ্ত, সংক্ষেপতা। উপন্যাসের প্রধান 5টি উপাদান। উপন্যাসের 7-8টার মতো উপাদান রয়েছে, 7টা উপাদান রয়েছে, তার মধ্যে 5টা উপাদান বলেছে, প্রধান 5টা: প্লট, ক্যারেক্টার, ডায়লগ, সেটিং, সিম্বলিজম। প্লট, ক্যারেক্টার, ডায়লগ, সেটিং, সিম্বলিজম, অর্থাৎ প্রতীকীধর্মিতা। যেমন পুতুল নাচের ইতিকথা উপন্যাসে রয়েছে। পুতুল বই তো আমরা নই, একজন আড়ালে বসে খেলাচ্ছেন। বাংলা ভাষায় রচিত প্রথম সনেট। বাংলা ভাষায় রচিত প্রথম সনেট কি? চতুর্দশপদী কবিতা কেউ লিখবে না, এটা হচ্ছে কাব্যগ্রন্থ, এটা একটা গ্রন্থ। রচিত প্রথম সনেট মধুসূদন দত্তেরই ওই চতুর্দশপদী কাব্যগ্রন্থেরই অন্তর্গত কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ হচ্ছে প্রথম। আর যদি বলে যে প্রথম গীতিকবিতা, বাংলা সাহিত্যের প্রথম গীতিকবিতা মধুসূদন দত্তের আত্মবিলাপ। শ্রেষ্ঠ বললে বিহারীলাল চক্রবর্তী। এবং এর সঙ্গে করে রাখবে কয়েকজন মহিলা গীতিকবির নাম, এর সঙ্গে করে রাখবে। তারপরে পড়েছে লেখকের নামোল্লেখ সহ একটি স্মৃতিকথাধর্মী রচনার নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। জনা কোন ধরনের নাটক? জনা হচ্ছে পৌরাণিক নাটক, মিথিক্যাল ড্রামা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সমালোচনা সাহিত্যের নাম। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সমালোচনা সাহিত্যের নাম হচ্ছে প্রাচীন সাহিত্য। আর টি.এস. এলিয়টের দ্য স্যাক্রেড উড, এটা হচ্ছে পাশ্চাত্য বা বিদেশি। দেখি তোমরা কয়েকটা কোশ্চেন এখান থেকে আমি বলে দিচ্ছি, লিখে নাও। নকশা জাতীয় একটা রচনার নাম লেখো। নকশা জাতীয় একটা গ্রন্থ বা রচনার নাম লেখো। কবিওয়ালা, কয়েকজন বা একজন কবিওয়ালার নাম লেখো। কোশ্চেনগুলো লিখে নাও। একটা পাশ্চাত্যের, একটা প্রাচ্যের, অর্থাৎ একটা দেশি একটা বিদেশির মোটামুটি অনুগল্পের নাম লেখো। ট্র্যাজেডির কটা উপাদান রয়েছে এবং কটা ঐক্য রয়েছে? ট্র্যাজেডির কয়টা উপাদান, কয়টা ঐক্য রয়েছে? ক্যাথারসিস শব্দের বাংলা কি? আর মিমেসিস বা মাইমেসিসের বাংলা কি? ক্যাথারসিস, মিমেসিস, ট্র্যাজেডির উপাদান, ঐক্য, অনুগল্প, প্রাচ্য, পাশ্চাত্য, দেশি বিদেশি, আর কবিওয়ালা, নকশা জাতীয় একটা গ্রন্থের নাম। এই কোশ্চেনের অ্যান্সার করা তোমরা করো দেখি। এই কটা করে তোমরা কমেন্টসে উত্তরটা আমাকে দিয়ে দিন, আমি বলে দেবো ঠিক না ভুল। এবার যাবো 2021। 2021 থেকে করো। বাংলা ভাষায় লেখা একটি কাব্যনাট্যের নাম। কাব্যনাট্য রাজা ও রানী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পঞ্চাঙ্ক রীতির নাটক হচ্ছে এই রাজা ও রানী। ঢোড়াই চরিত মানস কোন শ্রেণীর উপন্যাস? এটা কিন্তু আঞ্চলিক উপন্যাস হবে। এটা অনেক কলেজও শুনছি বা অনেক করেছে, এটা সামাজিক বা রাজনৈতিক কিছু একটা জাতীয় করেছে, কিন্তু এটা আঞ্চলিক উপন্যাস হবে। ইংরেজি লিরিক শব্দটির উৎপত্তি ঘটেছে কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। লিরিক শব্দের অর্থ কি? এটা লিখে রাখবে উত্তরটা। বাংলা ভাষায় রচিত দুটি অতিপ্রাকৃত রসের ছোট গল্পের নাম। অতিপ্রাকৃত রসের ছোট গল্প কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ আর রাখাল সেনের শেষ খেয়া। দুটো রবীন্দ্রনাথ থেকে দিলেও অসুবিধা নেই, নিশীথেও দিতে পারো তাহলে। ক্ষুধিত পাষাণ আর রাখাল সেনের শেষ খেয়া। ট্র্যাজেডির দুটো উপাদান। ট্র্যাজেডির মোট 5টা উপাদান রয়েছে, তার মধ্যে দুটো উপাদান। তাহলে কি কি হবে? প্লট, ক্যারেক্টার। আমি কিন্তু কোশ্চেন আগে দিয়েছি কি কি উপাদান, 5টা উপাদান তোমরা লিখবে। অনুগল্পে অনুশব্দের অর্থ কি? অনুগল্পে অনুশব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। ইংরেজি সাহিত্যে যাকে ফ্ল্যাশ ফিকশন বলা হয়, ইংরেজি সাহিত্যে যাকে ফ্ল্যাশ ফিকশন বলা হয়েছে। একটি বস্তুনিষ্ঠ একটি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ দাও। একটি বস্তুনিষ্ঠ একটি ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ দাও। বস্তুনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ হবে সত্যেন্দ্রনাথ বসুর শিক্ষা ও বিজ্ঞান, আর ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর। বস্তুনিষ্ঠ সত্যেন্দ্রনাথ বসুর শিক্ষা ও বিজ্ঞান, তোমরা 4th সেমিস্টারে পড়েছো। আর ব্যক্তিনিষ্ঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই কমলাকান্তের দপ্তর, এটাও তোমরা 4th সেমিস্টারে পড়েছো। একটি দেশি ও একটি বিদেশি ডায়েরি সাহিত্যের নাম উল্লেখ করো। একটি দেশি ও একটি বিদেশি ডায়েরি সাহিত্যের। দেশি হচ্ছে বিবেকানন্দের পরিব্রাজকের ডায়েরি, আর বিদেশি হচ্ছে বন ওয়েলের জার্নাল অফ এ ট্যুর টু দ্য হেব্রিডস। জার্নাল অফ এ ট্যুর টু দ্য হেব্রিডস, HEBRIDES, হেব্রিডস। তারপর বলেছে উপন্যাস ও ছোট গল্পের যে কোনো একটি পার্থক্য। এর উত্তরটা আশা করি বলবার প্রয়োজন পড়বে না। উপন্যাস আর ছোট গল্পের পার্থক্য এটা করবে। পরের প্রশ্ন,
পাঁচটি চরণের সম্পূর্ণ কাব্য সংরূপটির নাম কি? পাঁচটি চরণের সম্পূর্ণ কাব্য সংরূপের নাম কি? উত্তর হবে লিমেরিক। লিমেরিক হবে উত্তর। 19 শতকে রচিত দুটি সামাজিক নাটকের নাম কি? 19 শতকে জেসি গুপ্তের কীর্তিবিলাস আর রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব। 19 শতক যোগেশচন্দ্র গুপ্ত বা জেসি গুপ্তের কীর্তিবিলাস আর রামনারায়ণ তর্করত্নের কুলীন কুল সর্বস্ব। একটি দেশি ও একটি বিদেশি চেতনা প্রবাহ রীতির উপন্যাস। দেশি হচ্ছে সতীনাথ ভাদুড়ির জাগরি, 20তে আমি বলেছি বুদ্ধদেব বসুর লাল মেঘ, এটা করতে পারো, জাগরি করলেও ভুল হবে না, জাগরি। আর বিদেশি হবে রিচার্ডসনের পিলগ্রিমস, পিলগ্রিমস হবে। অ্যাবসার্ড নাটকের উৎপত্তি কোন দেশে? অ্যাবসার্ড নাটকের উৎপত্তি হচ্ছে ফ্রান্সে, অ্যাবসার্ড ফ্রান্সে। প্রাচীন গ্রীসের দুজন ট্র্যাজেডি রচয়িতার নাম লেখো। প্রাচীন গ্রীসের দুজন ট্র্যাজেডি রচয়িতার নাম হলো স্কাইলাস সফোক্লিস এবং ইউরিপিডিস বা ইউরিপিডিস, ইউরিপিডিস বা ইউরিপিডিস। ক্যাথারসিস শব্দটির একটি গ্রহণযোগ্য বাংলা প্রতিশব্দ লেখো। একটি গ্রহণযোগ্য মানে অ্যাপ্রোপ্রিয়েটটা লিখতে হবে। এর কোশ্চেনটা আমি বলেছি, তোমরা উত্তরটা না পারলে আমি বলে দেবো, কমেন্টস করে জানাবে। যে যে প্রশ্নগুলো দেওয়া আছে এবং উপন্যাস ছোট গল্পের একের এক পাবে, তেমনই একটা কিন্তু ভালো দেখে মোটামুটি আমাকে উত্তর দেবে। এবং আরও একটা কোশ্চেন লিখে নাও, সাহিত্যিক মহাকাব্যের একটা বৈশিষ্ট্য লেখো, যেটা একের এক একদম জেনুইন, সব থেকে ভালো পয়েন্টটা আমাকে জানাবে। সব থেকে সাহিত্যিক মহাকাব্যের একটি বৈশিষ্ট্য, আর সাহিত্যিক মহাকাব্যের কী কী গুণ থাকে 1 নম্বরের। তাহলে ক্যাথারসিসের বাংলাটা অবশ্যই আমাকে জানাবে, এটা আমি আর বললাম না, আমি জানাবো। যে উত্তরটা দেবে তাকে আমি কমেন্টস করে জানিয়ে দেবো, আর যারা পারবে না তারা দেখে নেবে। তাহলে 20, 21 হলো, এবার 22-এ যাব। 22টা থেকে করবে 2022 সালের অ্যান্সার। 2022 সাল থেকে লিখে নাও তাহলে, একটি আদর্শ বাংলা সাহিত্যিক মহাকাব্যের নাম লেখো। মেঘনাদবধ কাব্য, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। তাহলে আদর্শ বাংলা সাহিত্যিক মহাকাব্য মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য। আর তাহলে একটা বিদেশিও তোমরা এর সঙ্গে করে রাখবে, এর সঙ্গে একটা বিদেশিও করে নেবে, অর্থাৎ পাশ্চাত্যের। জাগরি কী ধরনের উপন্যাস? রাজনৈতিক উপন্যাস। একটি বাংলা একাঙ্ক নাটকের নাম কি? কারাগার। তোমরা পড়ে, তোমাদের সিলেবাসে রয়েছে মন্মথ রায়ের কারাগার বা আগুন, বিজন ভট্টাচার্যের আগুন। 19বিংশ শতাব্দীর প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাসের নাম লেখো। ভূদেবের অঙ্গুরীয় বিনিময়, এর মধ্যেও কিন্তু ইতিহাসের লক্ষণ রয়েছে, ঐতিহাসিকতার লক্ষণ পাওয়া যায়। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাস প্রথম সার্থক বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস। তোমাদের বলেওছি ইতিহাস আশ্রিত রোমান্স ও বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাসের পার্থক্য। এক্ষেত্রে বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ এবং 19বিংশ শতাব্দীর। দ্য গ্রেটেস্ট ম্যান অফ 19th সেঞ্চুরি, এই কোটেশনটাকে ভাবো, 19বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের ভগীরথ। একটি আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। ঢাইচরিত মানুষও লিখতে পারো, অসুবিধা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যনাট্যের নাম চিত্রাঙ্গদা। বস্তুনিষ্ঠ প্রবন্ধ ও ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের একটি পার্থক্য। এটার উত্তর আমি বলছি না, এটা তোমরা লিখে নেবে। এবং যদি মনে করো কনফিউশন হচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে, কমেন্টস করে জানাবে, অ্যান্সারটা লিখে আমাকে দিও, আমি বলে দেবো। বাংলা ভাষায় লেখা প্রথম জীবনী সাহিত্য কোনটি? বাংলা ভাষায় লেখা প্রথম জীবনী সাহিত্য কোনটি? এটা বলেছি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। একটি দেশি ও একটি বিদেশি ট্র্যাজেডি নাটকের নাম। দেশি ট্র্যাজেডি নাটক হচ্ছে মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী, কর্নেল টডের অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকোয়েটিক্স অফ রাজস্থান গ্রন্থ থেকে নেওয়া যেটা। আর বিদেশি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কিং লিয়ার। দুটোই বিদেশি এবং দেশি ট্র্যাজেডি নাটক। তোমরা আরো একটা লিখে নাও প্রশ্ন, ট্র্যাজেডি শব্দের অর্থ কি? বাংলা। ট্র্যাজেডি শব্দের বাংলা অর্থ এবং কমেডি শব্দের বাংলা অর্থ একদম অ্যাপ্রোপ্রিয়েট যেন হয় তেমন উত্তর কিন্তু দেবে। ট্র্যাজেডি শব্দের বাংলা অর্থ আর কমেডি শব্দের বাংলা অর্থ, এবং উৎসগুলো করে রাখবে। কথা সাহিত্যের মধ্যে সাহিত্যের কোন কোন সংরূপগুলি অন্তর্ভুক্ত? ভালো করে বোঝো, কথা সাহিত্যের মধ্যে কোন কোন সংরূপ? তাহলে কথা সাহিত্যের দুটো শাখা বা দুটো ভাগ, উপন্যাস আর ছোট গল্প। উত্তর হবে উপন্যাস ও ছোট গল্প। একটি দেশি ও একটি বিদেশি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম লেখো। মনস্তাত্ত্বিক, তাহলে দেশি কি? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আর বিদেশি বা পাশ্চাত্যের মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে ক্ল্যারিসা। রবীন্দ্র পূর্ববর্তী একটি বাংলা গীতি কবিতা গ্রন্থের নাম লেখো। এশা, অক্ষয় কুমার বড়ালের এশা বা বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল। বাংলা ভাষায় লেখা একটি রম রচনা গ্রন্থের নাম লেখো। প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। ভ্রমণ সাহিত্যের নাম পালামু। দেখো, রম্য রচনা আর ভ্রমণ সাহিত্য পরপর দিচ্ছে, এর আগের সালেও দেখলে, সুতরাং দুটো উত্তর যেন আলাদা হয়। আলালের ঘরের দুলাল, পালামু। শেক্সপিয়ারের দুটি কমেডি নাটকের নাম লেখো। কমেডি নাটক অ্যাজ ইউ লাইক ইট
টুয়েলথ নাইট বা এ মিডসামার নাইটস ড্রিম, মোটামুটি যে কোনো দুটো। এটা মনে রাখবে, দুটো বললে দুটো লিখবে, একটা বললে একটা লিখবে। কেউ পাকামো মেরে বেশি জানো বলে এমন নয় যে একটা বলেছে আমি দুটো তিনটে লিখে দেবো, এমন একদমই করবে না। একটা দেশি একটা বিদেশি যদি জানতে চায় একটা করে লিখবে, যদি একটা বিদেশি বা একটা দেশি জানতে চায় একটা, মানে যা বলবে তাই। একটা পার্থক্য জানতে চাইছে একটা পার্থক্য, কেউ কায়দা মেরে পাকামো মেরে একটা জায়গায় দুটো লিখবে না। পরীক্ষক জানে, আশা করছি এটা মানবে যে তোমার থেকে যে স্যার খাতা কাটছেন তিনি অনেক জানেন। তো নিজের পাকামো মেরে নিজেকে বেশি জানাতে হবে না। একটা চাইলে একটাই, একটার বেশি নয়। এখানে দুটো বলেছে, তাহলে অ্যাজ ইউ লাইক ইট এবং মিডসামার নাইটস ড্রিম এটা লিখবে, বা টুয়েলথ নাইট যে কোনো একটা। হলো, তাহলে 22 কমপ্লিট, 20, 21, 22 কমপ্লিট। এবার 23, অর্থাৎ 24-এ পরীক্ষা হয়েছে, 23-এর কোশ্চেন। তোমাদের যেমন 25-এ পরীক্ষা হবে, 24-এর কোশ্চেন 23টা আমি দিয়ে দিচ্ছি। এখানে পড়েছে একটি আদি মহাকাব্যের নাম। আদি মহাকাব্য কি? বাল্মীকির রামায়ণ আদি মহাকাব্য, বাল্মীকি। আর পাশ্চাত্যের বা বিদেশি হোমারের লেখা ইলিয়াড বা ওডিসি যে কোনো একটা। রাজসিংহ কোন শ্রেণীর উপন্যাস? বিশুদ্ধ ঐতিহাসিক উপন্যাস বা সার্থক ঐতিহাসিক উপন্যাস। শুধুমাত্র কেউ ঐতিহাসিক উপন্যাস লিখবে না, বিশুদ্ধ বা সার্থক ঐতিহাসিক উপন্যাস। একটি অ্যাবসার্ড নাটকের উদাহরণ দাও। বাদল সরকারের বাকি ইতিহাস, বাদল সরকারের বাকি ইতিহাস এবং ইংরেজি যে কোনো একটা করে উদাহরণ লিখবে। এর সঙ্গে একটা পাশ্চাত্যের করে রাখবে, ওয়েটিং ফর গার্ডো। একটি যথার্থ আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। হাঁসুলি বাঁকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা। পদ্মা নদীর মাঝিও করতে পারো, অসুবিধা নেই। বাংলা ভাষা লেখা একটি যথার্থ ট্র্যাজেডি নাটকের নাম। ট্র্যাজেডি নাটক মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। রবীন্দ্রনাথের একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম চোখের বালি। তাহলে এর সঙ্গে একটা পাশ্চাত্য বা বিদেশি, প্রত্যেকটার সঙ্গে একটা বিদেশি করে রাখবে। এবং উদ্ভবগুলো, উৎস, উদ্ভব শব্দের অর্থ, উপন্যাস শব্দের অর্থ কি, নাটক শব্দের অর্থ কি, এগুলো কিন্তু করবে। গীতি কবিতা, গীতি শব্দের অর্থ কি, কোথা থেকে উদ্ভব, বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটা, প্রথম উপন্যাসধর্মী রচনা কোনটা, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা, এরকমভাবে কোশ্চেনগুলো সাজাও। জীবনী ও আত্মজীবনীর মধ্যে একটি পার্থক্য। জীবনী ও আত্মজীবনীর মধ্যে একটি পার্থক্য, লিখে নাও উত্তরটা। একটি জীবনী হলো একজন ব্যক্তির জীবনের ইতিহাস যা অন্য কেউ লিখেছেন। আর আত্মজীবনী হলো একজন ব্যক্তির জীবনের গল্প, সেই ব্যক্তির লেখা। আত্মজীবনী তাহলে নিজের লেখা আত্মজীবনী। আমি একটা কিছু লিখছি আমার জীবনী নিয়ে, আত্মজীবনী আমার জীবনী নিয়ে আমি যেটা রচনা করছি। আমি অন্য কারোর, অর্থাৎ রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ কারোর জীবনী নিয়ে লিখছি, সেটা হচ্ছে জীবনী সাহিত্য। পালামৌ কি জাতীয় রচনা? পালামৌ হচ্ছে ভ্রমণ সাহিত্য বা ভ্রমণ কাহিনী রচনা, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের। বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কি? বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটা? সার্থক ছোট গল্প কোনটা? এই দুটো কোশ্চেন। যে কোশ্চেনগুলো বললাম এগুলো লিখে নাও, নিয়ে অ্যান্সার করো। শেক্সপিয়ারের একটি ট্র্যাজেডি নাটকের নাম। শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি নাটক কোনটা? কিং লিয়ার, অথেলো, এগুলো যে কোনো একটা কিন্তু লিখবে। হাইকু রূপকল্পটি কোন দেশে উদ্ভব? জাপান। হাইকু, রুবাই, কয়েকজন রুবায়াত যে কবিগুলো রয়েছে, লিমেরিক কবি, এগুলো লিখবে। বাংলা ছোট গল্পের জনক কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটা? বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প কোনটা? বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটা বা নাটকের আভাস পাওয়া গিয়েছে কোথায়? সার্থক নাটক কোনটা? সার্থক ঐতিহাসিক নাটক কোনটা? নাটক শব্দের অর্থ কি? প্রবন্ধ শব্দের অর্থ কি? উপন্যাস শব্দের অর্থ কি? একটি পত্র সাহিত্যের উদাহরণ দাও। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র পত্র সাহিত্যের উদাহরণ। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের একটি প্রাথমিক শর্ত নির্দেশ করো। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের প্রাথমিক শর্ত কি? না, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ হলো আত্মজীবনীমূলক নন ফিকশনের একটি ছোট কাজ যা অন্তরাত্মার অনুভূতি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের নাম সাহিত্য। সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে সাহিত্য। একেই কি বলে সভ্যতা কি জাতীয় রচনা? একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়ের, এগুলো হচ্ছে প্রহসনধর্মী রচনা। তাহলে হয়ে গেল 20, 21, 22, 23, 4টে সাল দিয়ে দিলাম। এগুলো পড়ো, তোমাদের 15টাই হয়ে যাবে, নিশ্চিত থাকো। আশা করছি হয়ে যাবে। আর যেগুলো কোশ্চেনগুলো বললাম এগুলোও ফলো করবে, তাহলে কমপ্লিট। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, নোটস নিতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে এই সেমিস্টারের পরবর্তী সেমিস্টার থেকে, তাহলে অনলাইন ক্লাস আমার কাছেও করে নেবে।